হুতির হামলায় কোমায় চলে গিয়েছিল মার্কিন পাইলটরা। মার্কিন নৌবাহিনীর পাইলটরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির নৌকেন্দ্রিক হামলার ঘটনাকে ভয়ঙ্কর এবং বিষাদপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে এই হামলার ফলে কোমার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ফিলিস্তিনের সমর্থনে গত বছরের অক্টোবর থেকে লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন ও দেশটি অভিমুখে যাত্রা করা জাহাজে হামলা শুরু করে হুতি। এরপর সেই হামলা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হয়। ইয়েমেনি বাহিনীর সাথে 9 মাস সামুদ্রিক সংঘাত এবং তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলার পর মার্কিন নৌবাহিনীর পাইলটরা শুক্রবার দেশে ফিরেছেন। তারা সিবিএস নিউজকে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী আর এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেটের স্কোয়াড্রন সমর্থিত আরও 3টি যুদ্ধজাহাজ, তাদের লোহিত সাগরের করিডোরে ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্র যুদ্ধজাহাজগুলোকে সুরক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময় ভার্জিনিয়া ত্যাগ করেছিল। ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী প্রতিশোধমূলক আক্রমণ বৃদ্ধির পর কৌশলগত এই জলপথে তাদের মোতায়েনের সময়সীমা 2 বার বাড়ানো হয়েছিল। লেফটেন্যান্ট কমোডর চ্যারিটি সোম্মা বলেন, সত্যি বলতে এটা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য। আমার মনে হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমনটা ঘটবে বলে আশা করেনি। মার্কিন চাপ উপেক্ষা করে চীন রাশিয়াকে নিয়ে কি বলছেন ইরানের নতুন প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন চাপে ইরান সাড়া দেবে না। শনিবার এক বিবৃতিতে তিনি এইসব কথা বলেন। ইরানের মধ্যপন্থী রাজনীতিবিদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। এছাড়া ইউরোপের সঙ্গেও সম্পর্ক জোরদারে তেহরান কাজ করবে বলে তিনি জানান। বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে। তেহরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না, বিশ্বের কাছে এটাই বার্তা। 69 বছর বয়সী ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট বিশেষজ্ঞ। নির্বাচনের প্রচারণার সময় থেকেই তিনি ইরানে রাজনৈতিক অস্থিরতা কমানো এবং 2015 সালের পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতের উপনির্বাচনেও ধাক্কা বিজেপির, এগিয়ে ইন্ডিয়া জোট। ভারতের উপনির্বাচনে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি তথা এনডিএ জোট। শনিবার দেশটির 7 রাজ্যের 13 আসনের উপনির্বাচনের ফল গণনা চলছে। এখন পর্যন্ত 11টি আসনেই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমবঙ্গের 4 আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। 2011 সালে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে জিতেছিল বিজেপি, কিন্তু এবার এই 3 আসনেই বড় ব্যবধানে জিততে চলেছে তৃণমূল। আর মানিকতলা তৃণমূলের ছিল, শাসক দলেরই থাকছে। এরই মধ্যে রায়গঞ্জে জিতে গেছে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। হিমাচল প্রদেশের 3 আসনের 2টিতেই এগিয়ে কংগ্রেস। একমাত্র হামিরপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখর স্ত্রী কমলেশ ঠাকুর এগিয়ে রয়েছেন দেহরা কেন্দ্রে। নালাগড়েও এগিয়ে রয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডে 2টি আসনেই পিছিয়ে শাসক দল, একটিতে এগিয়ে কংগ্রেস, অন্যটিতে বিএসপি। পাঞ্জাবের পশ্চিম জলন্ধর আসনে এরই মধ্যে আম আদমি পার্টির মহিন্দার ভগত 30,000-এর বেশি ভোটে জিতে গেছেন। বিহারের একটি কেন্দ্রে হয়েছে ভোট, সেখানে প্রত্যাশামতো এগিয়ে আসছেন নীতিশ কুমারের দলের প্রার্থী। মধ্যপ্রদেশের অমর ওয়ারা কেন্দ্রেও আপাতত এগিয়ে কংগ্রেস প্রার্থী। যা পরিস্থিতি, লোকসভা ভোট ধাক্কা খাওয়ার পর উপনির্বাচনেও বড় ধাক্কা খেতে চলেছেন মোদি সারা। যুদ্ধ শুরুর সময়ের চেয়েও ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। দখলদার ইসরায়েলের সঙ্গে 10 মাস ধরে যুদ্ধ করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো। যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল হামাসকে তারা গাজা থেকে নির্মূল করবে। তবে এখন পর্যন্ত তাদের কোনো লক্ষ্যই অর্জন হয়নি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস অস্ত্র এবং লোকবলের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। এর কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছে। তবে হামাসের লেবাননের রাজনৈতিক অফিসের প্রধান আব্দুল আল হাদি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধ শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। তিনি বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের জন্য সামরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাদের অবস্থান যুদ্ধ শুরুর সময়ের চেয়ে ভালো। ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ায় গাজায় অবস্থানরত হামাসের নেতারা যুদ্ধবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে, এমন দাবি প্রত্যাখ্যান করেছেন লেবানন ভিত্তিক এই নেতা। এছাড়া যুদ্ধ শেষে হামাস আবারও একাই গাজা নিয়ন্ত্রণ করবে এমনটা প্রত্যাশা করছেন নাও বলে জানিয়েছেন আহমদ আব্দুল হাদি। ইউক্রেনের আকাশে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করবে পোল্যান্ড। পোলিশ ভূখণ্ডে আঘাত হানতে পারে ইউক্রেনের আকাশে থাকা এমন রুশ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার বিষয়টি বিবেচনা করছে পোল্যান্ড। এ নিয়ে কিয়েভের সঙ্গে একটি চুক্তিও করেছে ওয়ার্স সরকার। তবে এমন পরিস্থিতিতে রাশিয়ার কোনো প্রতিক্রিয়ার মুখে পড়ার কথা ভাবছে দেশটি।
পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি বলেছেন, ইউক্রেনের আকাশ সীমায় থাকাকালীন পোলিশ ভূখণ্ডের দিকে আসতে থাকা রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করার জন্য ওয়ার্স কিয়েভের একটি প্রস্তাব বিবেচনা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে পোল্যান্ড সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে প্রস্তাবটি অন্তর্ভুক্ত করেন। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী সিকোরস্কি বৃহস্পতিবার ওয়াশিংটন সফরকালে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বলেন, এখন পর্যন্ত বিষয়টি প্রাথমিক পর্যায়ে, চুক্তি হলেও শর্তে বলা রয়েছে, আমরা এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখব। সিকোরস্কি জানান, সেন্ট পিটার্সবার্গ এলাকা নিক্ষিপ্ত কিছু রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমের শহর লভিভের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এটি পোলিশ সীমান্ত থেকে খুব দূরে নয়। এইসব ক্ষেপণাস্ত্র বেলারুশ অতিক্রম করে ইউক্রেনের লক্ষ্যবস্তুর দিকে মোড় নেওয়ার আগে প্রায় 40 সেকেন্ডের জন্য পোলিশ আকাশ সীমায় প্রবেশ করে। সিরস্কি স্বীকার করেন, পোল্যান্ডের ব্যবস্থা নেওয়ার জন্য এটি খুবই অল্প সময়, তবে এটি পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন বৈকি, আর এ কারণে আমাদের এই যুদ্ধে একটি ফ্রন্টলাইন রাষ্ট্র হয়ে পড়েছে, আর এখানেই আত্মরক্ষার প্রশ্ন এসে যায়। সিরস্কি আরো বলেন, যদিও আমরা দ্বিধাগ্রস্ত, কেননা আমাদের আকাশসীমায় এলেই যদি আমরা সেটি ভূপাতিত করি, তবে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আমাদের জনগণ এবং সম্পদের ক্ষতি সাধন করতে পারে। যদিও ইউক্রেন বলছে পোলিশ ভূখণ্ডে প্রবেশের সংখ্যা রয়েছে, এমন রুশ ক্ষেপণাস্ত্র কিয়েভের আকাশসীমায় থাকা অবস্থাতেও ভূপাতিত করার অনুমোদন দেবে তারা। রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অস্ত্র প্রতিযোগিতায় নামছে ন্যাটো। ওয়াশিংটনে পাশ্চাত্য বিশ্বের সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের মূল মনোযোগ ছিল ইউক্রেনের জন্য বাড়তি সাহায্যের দিকে, কিন্তু কয়েকজন পাশ্চাত্য কর্মকর্তা রাশিয়ার আগ্রাসনের ফলে উদ্ভূত আরও একটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সমানভাবে সংকল্পবদ্ধ, নতুন এক অস্ত্র প্রতিযোগিতা, যার প্রভাব সারা বিশ্বে পড়বে। কর্মকর্তারা যুক্তি দেখান যে রাশিয়ার অবিরাম আক্রমণ ঠেকাতে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অস্ত্র নিশ্চিত করা আর যথেষ্ট নয়। তারা বলছেন, ন্যাটোকে একই সাথে রাশিয়ার সামরিক বাহিনীকে যে জোট সাহায্য করছে তাদের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে, তার চেয়েও বেশি দ্রুত অগ্রসর হতে হবে এবং তাদের চেয়ে বেশি উৎপাদন করতে হবে। আমাদের আর হারানোর মতো সময় নেই। একজন ন্যাটো কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে VOA কে বলেন, তিনি প্রতিরক্ষা খাতে রাশিয়ার সাথে চীন, উত্তর কোরিয়া আর ইরানের ক্রমবর্ধমান সহযোগিতার কথা স্বীকার করেছেন। এটা আমাদের সব মিত্রদের অগ্রাধিকার দিতে হবে, কারণ এটা শুধু বেশি টাকা খরচ করার বিষয় নয়, এটা ওই সক্ষমতা পাওয়ার ব্যাপার। কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন যে চীন মস্কোকে কাঁচামাল আর আধুনিক প্রযুক্তির অস্ত্র তৈরির জন্য প্রয়োজন তথাকথিত ডুয়াল ইউজ যন্ত্রাংশ সরবরাহ করে রাশিয়ার সামরিক বাহিনীকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এপ্রিল এবং মে মাসে যুক্তরাষ্ট্র আর ব্রিটেন রাশিয়ার সামরিক বাহিনীর জন্য ড্রোন উৎপাদনকারী ইরানি কোম্পানি এবং কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, আর দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছে চলতি বছরের আগের দিকে পিয়ংইয়ং রাশিয়াকে অন্তত ৬৭০০ কন্টেইনার পাঠিয়েছে, যেগুলোতে ৩০ লাখ আর্টিলারি শেল থাকতে পারে। যে ন্যাটো কর্মকর্তারা VOA-র সাথে কথা বলেছেন তার মতে চীন, ইরান আর উত্তর কোরিয়ার থেকে আসা সমর্থন রণাঙ্গনে রুশ বাহিনীর অবস্থান উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীকে পুনর্গঠন করতে বছরের পর বছর লাগবে বলে যে ইন্টেলিজেন্স তথ্য আগে ছিল তা এখন বাতিল হয়ে গেছে।